শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটি স্ক্রিন শেয়ার করছি এখন। সবাই কি দেখতে পাচ্ছ? Yes, sir. নো স্যার। ওকে, মাইকেল মধুসূদন দত্ত। তো ওনার জীবন সম্পর্কে আমরা একটু জানবো। তোমাদের সিলেবাসে ওনার একটি কবিতা আছে, সেটা আমরা পড়ব। তার আগে ওনার জীবন সম্পর্কে জানাটা খুবই ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদন দত্ত, ওনার ছবি দেখতে পাচ্ছ। হ্যাঁ, চুলগুলো দেখো বিদেশিদের মতো মনে হচ্ছে, মানে ওনার যে পোশাক পরিচ্ছদ সবকিছু, তাই না? স্যার। উনি জন্মগ্রহণ করেছিলেন 25 জানুয়ারি 1824 সাগরদাঁড়ি, যশোরে। তখন ব্রিটিশরা শাসন করত। তোমরা জানো এই উপমহাদেশ শাসন করত ব্রিটিশরা। আর মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল যশোরে। তখন তো যশোর ভারতের অন্তর্ভুক্ত, পরে যশোর বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো, তাই না? 1971-এর পর। উনি মারা গেলেন 29 জুন 1973, মাত্র 49 বছর বয়সে। মারা গিয়েছেন কলকাতায়। কলকাতা তখন ব্রিটিশদের দখলে, ব্রিটিশরা শাসন করছিল, ব্রিটিশ ভারত। ওনার একটি ছদ্মনাম আছে, ছদ্মনাম হলো টিমোথি পেন পয়েন্ট। তো আমরা ওনাকে কবি হিসেবে জানি, ওনার পেশা, ওনাকে কবি হিসেবে জানি, নাট্যকার হিসেবে জানি। উনি কবিতা লিখতেন, উনি নাটক লিখতেন। ওনার জাতীয়তা কি? ওনার জাতীয়তা ব্রিটিশ ভারতীয়। ব্রিটিশ ভারতীয় কেন বলা হচ্ছে? কারণ তখন ব্রিটিশরা এই ভারতবর্ষ শাসন করছিল। ওনার দাম্পত্য সঙ্গী প্রথম স্ত্রী রেবেকা ম্যাকটাভিস, দ্বিতীয় জন হেনরিতা সোফিয়া হোয়াইট। ওনার সন্তান, দুই সন্তান, পুত্র নেপোলিয়ন, কন্যা শর্মিষ্ঠা। তো মাইকেল মধুসূদন দত্ত, তিনি 19বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। উনি কিছু প্রহসনও লিখেছিলেন। প্রহসন ইংলিশে তোমরা জানো স্যাটায়ার বলে, স্যাটায়ার। যেমন নাইম হাসান তোমরা পড়েছো গালিভার্স ট্রাভেলস, তাই না? গালিভার্স ট্রাভেলস। আমরা পড়ছিলাম তো, গালিভার্স ট্রাভেলস পড়ছিলাম। Yes, sir. হ্যাঁ, তোমরা পড়েছো, জি স্যার। অন্যান্যরাও অনেকে পড়েছো গালিভার্স ট্রাভেলস। এটা স্যাটায়ার, প্রহসন। তো মাইকেল মধুসূদন দত্ত তিনিও প্রহসন লিখেছেন বেশ কয়েকটা। মধুসূদন দত্তকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয়, প্রথম বিদ্রোহী কবি। ওনার নামটা যদি দেখো, নামটা বেশ ইন্টারেস্টিং। স্যার উনি নজরুলের আগে ছিল। হ্যাঁ, এই জন্যই ওনাকে বলা হচ্ছে মানে প্রথম বিদ্রোহী কবি। কারণ ওনার কবিতায় বিদ্রোহের ভাব সাধারণ জনগণ প্রথম দিকে লক্ষ্য করেছিলেন। নজরুলের কবিতায়ও বিদ্রোহ আছে অবশ্যই, কিন্তু আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। তো মাইকেল মধুসূদন দত্ত, ওনার নামটা দেখো, শুরুতে মাইকেল, মধুসূদন দত্ত। মাইকেল কি
হিন্দু নাম নাকি খ্রিস্টান নাম? খ্রিস্টান স্যার। খ্রিস্টান, উনি খ্রিস্ট ধর্ম মধুসূদন গ্রহণ দত্ত করেছিল। হিন্দুদের নাম না খ্রিস্টানদের নাম? স্যার খ্রিস্টান, মাইকেল হচ্ছে কি খ্রিস্টান, দত্ত কিন্তু স্যার শিখ হিন্দু। ধর্ম হচ্ছে কি দত্ত হিন্দু হিন্দু ধর্ম, স্যার। হিন্দু ধর্ম বলি। মধুসূদন স্যার, দত্ত, দত্ত হিন্দু নাম তাই তো? দত্ত হিন্দু, Yes, স্যার। উনি পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ মাইকেল করেছিলেন। খ্রিস্টান। ইয়েস স্যার, তো ওনার নাম এমন হলো কেন সেটা আমরা এখন দেখব। ইয়েস স্যার। ব্রিটিশ ভারতে যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। কিন্তু হিন্দু পরিবারে জন্ম হলেও মধুসূদন যৌবনে, উনি যখন যুবক, তখন উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ওনার নাম, উনি নামের আগে মাইকেল যুক্ত করে দেন। মাইকেল মধুসূদন নাম গ্রহণ করেন এবং পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন, পশ্চিমা সাহিত্যের প্রতি ওনার যে তীব্র আকর্ষণ ছিল, সেই আকর্ষণ থেকে, মানে পশ্চিমা সাহিত্য ওনার ভালো লাগতো, ইংরেজি সাহিত্য ভালো লাগতো, ইংরেজি কবিতা, ইংরেজি বই ভালো লাগতো। তো উনি ভাবলেন আমিও ইংরেজিতে কবিতা লিখবো, আমিও ইংরেজিতে কবিতা, গল্প, নাটক এসব লিখে বিখ্যাত হব। ওনার একটা তীব্র ইচ্ছা। তো জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন নিজের মাতৃভাষা বাংলার প্রতি আকৃষ্ট হন। জীবনের শুরুর দিকে যখন তিনি যুবক, তখন ইংরেজি ভাষার প্রতি ওনার চরম আকর্ষণ ছিল। হ্যাঁ, যে বাংলা ভাষায় লিখে লাভ নেই, ইংরেজি ভাষায় লিখতে হবে। উনি ভাবতেন তখন ইংরেজি ভাষায় লিখতে পারাটা অনেক বিশাল ব্যাপার, অনেক অর্জনের ব্যাপার, অ্যাচিভমেন্ট। তো উনি বাংলা ভাষাকে অবহেলা করেছিলেন যখন তিনি যুবক, অল্প বয়স যখন, তখন অতটা বুঝতেন না আসলে। কিন্তু জীবনের দ্বিতীয় পর্বে, মানে যখন তিনি একটু ম্যাচিওর, বয়স বাড়লো, উনি বুঝলেন যে বাংলা ভাষার মর্যাদা কি, বাংলা ভাষার গুরুত্ব কতটুকু। তো পরবর্তী জীবনে তিনি বাংলায় নাটক, প্রহসন ও কাব্য রচনা করেন, কবিতা লিখেন বাংলায়। মাইকেল মধুসূদন উনি বাংলা ভাষায় বেশ নতুন কিছু, বাংলা ভাষায় বলতে বাংলা সাহিত্যে নতুন কিছু যুক্ত করেছিলেন। যেমন বাংলায় প্রথম সনেট তোমরা জানো, যেমন ইতালিয়ান পেট্রার্ক সনেট লিখতেন, উইলিয়াম শেক্সপিয়ার সনেট লিখতেন। সনেটের বাংলা হলো চতুর্দশপদী কবিতা। তো বাংলা ভাষায় প্রথম সনেট লিখলেন মাইকেল মধুসূদন দত্ত এবং উনি নতুন এক ধরনের ছন্দ তৈরি করলেন। ছন্দের নাম দিলেন অমিত্রাক্ষর ছন্দ। এই যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অমিত্রাক্ষর ছন্দ। এবং ওনাকে মহাকবি বলা হয়, মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। কেন মহাকবি বলা হয়? কারণ উনি মহাকাব্য লিখেছিলেন। ওনার মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। এই যে স্ক্রিনে দেখো, মেঘনাদ বধ কাব্য। এই কাব্যটা উনি এই কাব্যের যে বিষয়বস্তু, কাহিনী, এটা কোত্থেকে নিয়েছিলেন? এটা নিয়েছিলেন রামায়ণ থেকে।
রামায়ণের একটা গল্প থেকে উনি অনুপ্রাণিত হয়ে মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন। তার অন্যান্য বইগুলো দেখো, এখানে নাম আছে দ্য ক্যাপটিভ লেডি, শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা ওনার ওনার মেয়ের নাম। কৃষ্ণকুমারী, এটা একটা নাটক। পদ্মাবতী নাটক। বুড়ো শালিকের ঘাড়ে রো, এরকম অনেক বইয়ের নাম আছে এখানে দেখো। হ্যাঁ, হেক্টর বধ। হেক্টর বধ তোমাদের মনে আছে, হোমারের ইলিয়াড পড়েছো? ট্রয় নগরীর রাজকুমার হেক্টর, মনে আছে? ইয়েস স্যার। হেক্টরের ভাই প্যারিস। হ্যাঁ, ইয়েস স্যার। একিলিস হেক্টরকে হত্যা করেছিল। হেক্টর বধ মানে হেক্টরকে হত্যা। তো হেক্টরকে যে হত্যা করা হয়েছিল এটা নিয়ে উনি বই লিখেছেন, মাইকেল মধুসূদন দত্ত। তিনি মাত্র ৪৯ বছর বয়সে মারা যান কলকাতায়। তো ওনার জীবন সম্পর্কে আমরা আরেকটু জানতে চেষ্টা করি। ওনার বাবার নাম ছিল রাজনারায়ণ দত্ত। ওনার মায়ের নাম জাহ্নবী দেবী। রাজনারায়ণ দত্ত তখন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল। ওনার বাবা ছিলেন, মানে মাইকেল মধুসূদন দত্তের বাবা ছিলেন অ্যাডভোকেট, উকিল। মধুসূদন দত্তের বয়স যখন ১৩ বছর, মাত্র ১৩ বছর, তখন থেকে তিনি কলকাতায় বসবাস করতেন। ওনার শিক্ষা জীবন, মধুসূদন শুরুতে ওনার শিক্ষা দীক্ষা গ্রহণ করেন ওনার মার কাছ থেকে। মার নাম জাহ্নবী দেবী। জাহ্নবী দেবী মানে ওনার মা ওনাকে রামায়ণ, মহাভারত, পুরাণ প্রভৃতি বই, মহাকাব্য বা ধর্মীয় বইয়ের সাথে পরিচিত করান। এসব বই থেকে উনি মা জাহ্নবী দেবী ছেলে মধুসূদন দত্তকে এসব বই থেকে ধর্মীয় বিষয়গুলো পড়ে শোনাতেন, ছেলেকে পড়তে বলতেন। আবার ইন্টারেস্টিং বিষয় হলো, মাইকেল মধুসূদন দত্ত তিনি একজন ইমামের কাছেও শিক্ষা গ্রহণ করেছিলেন। ইমামের নাম ছিল মুফতি লুৎফুল হক। মুফতি লুৎফুল হক। তো এই ইমামের কাছে মাইকেল মধুসূদন কি পড়েছিলেন? বাংলা, ফার্সি ও আরবি পড়েছেন। তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে মনে যে উনি হিন্দু, কিন্তু উনি আরবি কেন পড়লেন? আসলে বিষয়টা যদি উদারভাবে চিন্তা করে দেখো, বাংলা যেমন ভাষা, বাংলা ভাষা, তাই না, আমরা শিখছি, আমরা পড়ছি। ফার্সি একটা ভাষা, গ্রিক একটা ভাষা, আরবিও একটা ভাষা। যদি ভাষা হিসেবে দেখো তাহলে তো এটা যে কেউ শিখতে পারে, তাই না? এটা কি হিন্দুরা আরবি শিখতে পারবে না এমন কোনো নিয়ম আছে? এমন কোনো নিয়ম নেই, তাই না? এটা দেখো, মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান, এইখানেই ওনার জন্ম। এটা কোথায়? এটা হচ্ছে যশোর, সাগরদাড়ি।
সাগরদাড়ি নামক জায়গা, যশোর, বাংলাদেশ। তো মাইকেল মধুসূদন দত্ত কখন কলকাতায় যান? তিনি কলকাতায় যান 13 বছর বয়সে। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়ালেখা করেন। তারপর তিনি তখনকার হিন্দু কলেজে, তখন ওই কলেজের নাম ছিল হিন্দু কলেজ, এখন ওই কলেজটা হয়ে গেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আগে কলেজ ছিল, এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। মাইকেল মধুসূদন উনি কিন্তু ছাত্র হিসেবে অনেক মেধাবী ছিলেন। তখন কলেজের যে প্রিন্সিপাল, অধ্যক্ষ ছিলেন ব্রিটিশ। তোমরা জানো তখন ব্রিটিশরা শাসন করছিল। ব্রিটিশরা দেখা যাচ্ছে কলেজগুলোর বা অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধান হয়ে বসে আছে ব্রিটিশরা। যেমন হিন্দু কলেজের প্রিন্সিপাল ছিলেন D.L. রিচার্ডসন। তো D.L. রিচার্ডসন মাইকেল মধুসূদনকে অনেক স্নেহ করতেন, কারণ মাইকেল মধুসূদন দত্ত অনেক মেধাবী ছাত্র ছিল। এবং D.L. রিচার্ডসন উনি মাইকেল মধুসূদন দত্তকে কবিতা পড়তে বলতেন এবং লেখালেখি করতে উৎসাহ দিতেন। তো এখানে একটা ঘটনা ঘটে, যেটা তোমাদের জানা উচিত। ঘটনা হলো 1843 সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কাছে মধুসূদন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন। মধুসূদন বলেন, আমি খ্রিস্টান হতে চাই। কাকে বলেন? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়কে। এরপর তিনি অ্যাংলিকান চার্চে গিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। অ্যাংলিকান চার্চ মানে ব্রিটিশদের জন্য ইংল্যান্ডের চার্চ। ইংল্যান্ডের খ্রিস্টানরা যে চার্চে যায়, অ্যাংলিকান চার্চ। তো চার্চে গিয়ে উনি খ্রিস্টান হয়ে যান এবং তিনি মাইকেল নাম গ্রহণ করেন। মাইকেল, যেমন মাইকেল জ্যাকসন, এরকম মাইকেল মধুসূদন। তো এই যে উনি হঠাৎ করে হিন্দু ছিলেন, খ্রিস্টান হয়ে গেলেন, এটা ওনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজের লোকেরা এটা সহজে নিতে পারেনি। সবাই অবাক হয়ে গেল। সবাই মধুসূদনকে নিয়ে সমালোচনা করতে শুরু করলো, ঘৃণা করতে শুরু করলো। এবং মধুসূদনের বাবা রেগে গিয়ে ওনাকে তেজ্য পুত্র ঘোষণা করলেন। বুঝতে পারছো? জি স্যার। বললেন মানে কত বড় ডিসিশন দেখো। Yes, sir. বাবা তার সন্তানকে বলছে, তুমি আমার সন্তান নও, তুমি চলে যাও, তোমার যেদিকে মন চায় চলে যাও। তুমি হিন্দুর ছেলে হয়ে খ্রিস্টান হয়ে গেছো, তুমি কারো কথা শোনোনি, নিজের মনে যা চাইছে তুমি করছো। তো তুমি আমার পুত্র নও, তোমাকে তেজ্য পুত্র করলাম। তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর, উনি খ্রিস্টান হওয়ার পর বিশপস কলেজে উনি পড়ালেখা চালিয়ে যান। বিশপস কলেজ, এই যে এই কলেজ, এখানে তিনি কি পড়েন? এখানে তিনি গ্রিক ভাষা, লাতিন মানে ল্যাটিন ভাষা, সংস্কৃত ভাষা মানে বাংলায় সংস্কৃত ভাষা, এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজগুলো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে এগুলোকে, গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, এই ভাষাগুলো উনি
পড়তে শুরু করলেন। তোমরা জানো উইলিয়াম শেক্সপিয়ার, তিনিও কি বলবো, গ্রিক, ল্যাটিন এইসব ভাষা শিখেছিলেন। তখন একটা চর্চা ছিল আর কি, হ্যাঁ, সবাইকে এসব ভাষা শিখতে হবে, জানতে হবে। স্কুল কলেজগুলোতে গ্রিক ভাষা, ল্যাটিন ভাষা, হ্যাঁ, সংস্কৃত ভাষা এগুলো শেখানো হতো। তবে পিতা হিসেবে রাজনারায়ণ দত্ত সন্তানকে ত্যাগ করেছেন, ত্যায্য করেছেন, কিন্তু তারপরও বিশপস কলেজে মাইকেল মধুসূদন দত্ত যেহেতু পড়াশোনা করছিলেন, তো পড়াশোনার একটা খরচ আছে না। এখন মাইকেল মধুসূদন দত্ত কিভাবে কলেজের পড়াশোনার যে খরচ সেটা কিভাবে চালাবে? তো বাবা হিসেবে একটু দয়া হলো, বাবা বললেন ঠিক আছে, তোমার কলেজের পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। স্যার, আপনি জয়েন হতে পারতেছেন না। ওকে, জয়েন করেছে, দুইজন জয়েন করলো। তো বাবা হিসেবে রাজনারায়ণ দত্ত খুবই কঠোর ছিলেন, বোঝাই যাচ্ছে। 4 বছর পর বাবা হিসেবে তিনি যে টাকা দিচ্ছিলেন দয়া করে, সেটা তিনি বন্ধ করে দিলেন। এবং এক পর্যায়ে বন্ধুদের সাথে মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজে চলে যান। মাদ্রাজকে এখন কি নামে ডাকা হয়? চেন্নাই বলা হয়, চেন্নাই। আগে বলা হতো মাদ্রাজ। এবং কেউ কেউ বলেন যে উনি ওনার বইপত্র বিক্রি করে টাকা কিছু জমিয়ে মাদ্রাজ গিয়েছিলেন, কারণ উনি তো, ওনার কোনো চাকরি নেই, ওনার পিতা ওনাকে ত্যায্য করেছেন, ওনার হাতে কোনো টাকা নেই। তো অনেকে বলে যে বই বিক্রি করে ওই টাকা দিয়ে উনি মাদ্রাজ গিয়েছিলেন। তো দেখো, যারা আসলে মহান লেখক, মহান সাহিত্যিক, ওনাদের জীবনটা কিন্তু আসলে এতটা মানে সরল রেখার মতো নয়, জীবনটা অনেক কঠিন। তোমরা দেখো, কাজী নজরুল ইসলামের জীবনী পড়েছো, উনি রুটির দোকানে কাজ করতেন, তাই না? তারপর হচ্ছে ডিএইচ লরেন্স, উনিও দারিদ্রতা দেখেছেন। জন ডান দারিদ্রতা দেখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানে অসংখ্য কবি, সাহিত্যিক, ওনারা অনেক কষ্ট করেছেন জীবনে। কর্মজীবন, কর্মজীবন মানে এখানে আসলে ওনার কাজ করা, পেশাকে বোঝাচ্ছে, চাকরি করা। তো আমরা দেখি উনি তখন কি ধরনের চাকরি বা কাজ করতেন। মাদ্রাজে গিয়ে লাভ হয়নি তেমন একটা, তবে উনি একটি ইংরেজি শিক্ষকের চাকরি পান। ইংরেজি শিক্ষকের চাকরি, তার মানে উনি ইংরেজির টিচার ছিলেন, ইংরেজি পড়াতেন, কিন্তু বেতন পেতেন খুবই কম, খুবই কম বেতন পেতেন। ওই বেতনে আসলে জীবন চলে না। তখন তিনি একটু এক্সট্রা ইনকামের জন্য, এক্সট্রা আয় উপার্জনের জন্য ইংরেজি পত্র পত্রিকায় লিখতে শুরু করলেন। যেমন মাদ্রাজ ক্রনিকল পত্রিকায় ছদ্মনামে তিনি কবিতা প্রকাশ করতে শুরু করলেন।
আবার উনি একটি হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকা ছিল, সেটার উনি সম্পাদক ছিলেন। কিন্তু ওই পত্রিকা চালানোর জন্য, পত্রিকা চালাতে বা ছাপতে তো টাকার প্রয়োজন হয়, তাই না? তো পত্রিকা যদি বেশি বিক্রি না হয়, ইনকাম তো ওইভাবে আসে না, তো পত্রিকা আসলে চালানো যায় না, লস হয়। তো এক সময় হিন্দু ক্রনিকল এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়। এবং উনি কি করলেন দেখো, মাত্র 25 বছর বয়সে তিনি এতটা দারিদ্রতা দেখেছেন। মানে কাজী নজরুল ইসলাম তো দারিদ্রতা দেখেছেন অনেক বেশি। কাজী নজরুল ইসলাম কতটা দরিদ্র ছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত, তিনি, কারণ ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নেই, ফ্যামিলি তাকে ত্যায্য ঘোষণা করেছে। তো এখন খাওয়া দাওয়া সবকিছু তো নিজের উপর, তাই না? নিজে একা সামলাতে পারছিলেন না। তো দারিদ্রতায় উনি ভুগছিলেন। এবং ওই সময় তিনি দ্য ক্যাপটিভ লেডি কাব্য লিখেন, দ্য ক্যাপটিভ লেডি। তো এই কাব্য লেখার পর মানে তখনকার মানুষ ওনাকে কবি হিসেবে সম্মান করতে শুরু করলো, যে মানে লেখাটা তো আসলেই সুন্দর, আসলেই ভালো, একটু অন্যরকম। তো সবাই ওনাকে কবি সাহিত্যিক হিসেবে সমীহ করতে শুরু করলো। বিবাহ, ওনার বৈবাহিক জীবন সম্পর্কে আমরা একটু এখন জানবো। তিনি যখন মাদ্রাজ যান, মাদ্রাজ মানে এখনকার চেন্নাই, চেন্নাই বলে। মাদ্রাজ যাওয়ার পর মধুসূদন কাকে বিয়ে করলেন? একজন ইংরেজ যুবতীকে। খেয়াল করে দেখো, ওনার ইংরেজদের প্রতি এত মোহ বা এত মায়া বা এতটা আকর্ষণ, ইংলিশ ভাষার প্রতি আকর্ষণ, ইংরেজদের ধর্ম মানে কি বলে, ক্রিশ্চিয়ানিটি, খ্রিস্টান ধর্মের প্রতি ওনার আকর্ষণ, উনি খ্রিস্টান হয়ে গেলেন। ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ, উনি ইংরেজি ভাষায় লিখতে শুরু করলেন। এবং মাদ্রাজে গিয়ে উনি বিয়ে করলেন, তাও এক ইংরেজ যুবতী মেয়েকে। মেয়ের নামটা কি? রেবেকা ম্যাকটিভিস। রেবেকা ম্যাকটিভিস। এখন নাইম হাসান, তোমরা কি তোমাদের নাম আবার পরিবর্তন করে মাইকেল নাইম, মাইকেল হাসান রেখো না? না স্যার। তো মাইকেল কাউসার, ঠিক আছে? না স্যার, দরকার নেই স্যার, আমার নামটা যথেষ্ট। তবে হাসান তো তার নাম সোশ্যাল মিডিয়া চেঞ্জ করেছে, কি অতীন্দ্রিল অপো, হ্যাঁ? জি স্যার, ওইটা স্যার হ্যাঁ। তার নাম ছিল স্যার। স্যার নাম, স্যার নামটাই বলতেছে ও আসলে মানে কোন লেভেলে মানে আছে স্যার। হ্যাঁ, বোঝা যাচ্ছে হাসান হয়তো ভবিষ্যতে নাম আরো কয়েকবার চেঞ্জ করতে পারে, নাকি নাইম? এটা বোঝা যাচ্ছে। অনেকবার Obviously, স্যার। স্যার আমারও স্যার লজ্জা নাই স্যার, আসলে সামনে স্যার এখন তো বিয়ের বয়স স্যার, এগুলো থাকতেই পারে স্যার, স্যার he- কোনো স্যার সমস্যা নেই স্যার, স্যার সমস্যা নেই স্যার, আমি স্যার অলরেডি স্বীকার করছি স্যার। মাইকেল মধুসূদন দত্ত যেমন ইংরেজ মহিলাকে বিয়ে করেছেন, হাসান কি এমন কিছু করার ইচ্ছে আছে নাকি? স্যার, আমি স্যার ইংরেজির দিকে স্যার ইচ্ছা নাই স্যার, তবে স্যার ইরানিয়ান অথবা স্যার টার্কিশ যদি কাউকে পাই স্যার, আমি স্যার ট্রাই করবো স্যার। বাবুরে তো কি চিন্তা করে। ওকে, তো আমরা ফিরে আসি পড়ায়। তো উনি রেবেকা ম্যাকটিভিস নামে একজন মহিলাকে বিয়ে করলেন, উনি ইংরেজ। এবং ওনাদের দাম্পত্য জীবন 8 বছর স্থায়ী হয়েছিল, মাত্র 8 বছর এই সম্পর্ক টিকে ছিল। তো
ওনাদের 2 পুত্র এবং 2 কন্যার জন্ম হয়। মাদ্রাজ জীবনের শেষ পর্বে রেবেকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার অল্পকাল পর, মানে ডিভোর্সের কিছুদিন পর উনি আবার বিয়ে করলেন। উনি বিয়ে করলেন, তাও কি বাঙালি কাউকে বিয়ে করেননি, উনি বিয়ে করেছেন ফরেনারকে। ওনার নাম এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া। উনি ছিলেন ফ্রেঞ্চ, মানে ফরাসি, ফ্রান্সের নাগরিক এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া। এবং এই সেকেন্ড ওয়াইফ এমিলিয়া, উনি মাইকেল মধুসূদন দত্তর সাথে আজীবন ছিলেন সঙ্গী হিসেবে, হ্যাঁ, জীবন সঙ্গী হিসেবে ছিলেন। তো এদিকে কি হলো দেখো, মাইকেল মধুসূদন দত্ত তার একটা মানে বইয়ের কপি, দ্য ক্যাপটিভ লেডি, এই বইয়ের কপি ওনার বন্ধু গৌরদাস বসাককে উপহার দেন, যে বন্ধু গৌরদাস, এটা আমার বই প্রকাশিত হয়েছে, দ্য ক্যাপটিভ লেডি, এই বইটা তুমি পড়ে কেমন লাগলো আমাকে জানাও। বন্ধু গৌরদাস করলো কি, এই বইটাকে মানে দ্য ক্যাপটিভ লেডি বইটাকে আরেকজনকে মানে একজন ব্রিটিশ নাগরিককে দিল। ব্রিটিশ নাগরিকের নাম কি? JED বেথুন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, JED বেথুন। বেথুন সাহেবকে দিলেন যে বইটা একটু পড়ে দেখুন, আমার বন্ধু মাইকেল মধুসূদন দত্ত এটা লিখেছে। এবং বেথুন, এই যে বেথুন ছিলেন শিক্ষাবিদ এবং গণিতবিদ। তখন বেথুনকে মানুষ জানতো, চিনতো, মোটামুটি বিখ্যাত ছিলেন। তো বেথুন যখন বইটি পড়লেন, পড়ে বেথুনের অনেক ভালো লাগলো, বইটি আসলেই অসাধারণ। তখন বেথুন মাইকেল মধুসূদন দত্তকে চিঠি লিখলেন যে আপনি মাদ্রাজে থাকার দরকার নেই, আপনি দেশের বাইরেও থাকার দরকার নেই, ইংরেজিতে আপনার কাব্য ঠিক আছে রচনা করছেন, কিন্তু পাশাপাশি বাংলায়ও কাব্য রচনা করুন। এই রিকোয়েস্ট বলো বা সাজেশন বলো, এই সাজেশনটা দিয়েছিলেন বেথুন, ভালো সাজেশন। তারপর 1856 সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আসেন, তখন তিনি তার স্ত্রী মানে ওই যে ফরাসি স্ত্রীকে সঙ্গে করে আনেননি। আসলে তখন তিনি ফ্রান্সে থাকেন। যখন তিনি ফ্রান্সে থাকা অবস্থায় বেথুন মধুসূদন দত্তকে চিঠি লিখলেন, আপনি ফ্রান্সে থাকার দরকার নেই, আপনি দেশে আসুন, দেশে এসে বাংলায় কবিতা লিখুন, তাহলে আপনার খ্যাতি, আপনার সুনাম, আপনার সম্মান অনেক বাড়বে, অনেক মানুষ আপনাকে চিনবে। তো বেথুন মাইকেল মধুসূদন দত্তের মেধাকে উনি চিনতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন। এই জন্য ওনাকে বলেছেন আপনি কলকাতায় আসুন, ফ্রান্সে আর থাকার দরকার নেই। এই যে দেখো, ফ্রান্সে মাইকেল মধুসূদন দত্ত কোথায় থাকতেন? রিউ ডি চ্যান্টিয়ার্স, এটা একটা রাস্তার নাম।
এই রাস্তার একটি ভবনে থাকতেন ফ্রান্সে। কোন বিল্ডিং এ থাকতেন? এই যে দেখো, ভার্সাই ফ্রান্স। এই বিল্ডিং এ মাইকেল মধুসূদন দত্ত বসবাস করতেন। ওকে, সো আজকে আর বেশি আলোচনা করছি না, আজকে এই পর্যন্তই। আর তাহলে সবাই ভালো থাকো, সাবধানে থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম।